রাজনৈতিক দলগুলোর সঙ্গে, প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা লক্ষ্য করছি যারা নতুন একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন, তরুণরা যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের একটা অংশ, তাদের মধ্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তারা সময় নিতে চায় নির্বাচনের জন্য। তরুণরা, রাজনৈতিক দলগুলো মনে করছে যে সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াটা এগিয়ে আনার দরকার, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে সাম্প্রতিককালে পাবলিক ডিবেটস এর মধ্যে এক ধরনের তিক্ততাও তৈরি হয়েছে। আপনার নজর এসছে? খুব ভালো করে নজর এসছে। সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার নয়? মোটেই না। কি করতে বাইরে একরকম, ভেতরে আরেকরকম। আচ্ছা, সেই কারণে তারা শেষ পর্যন্ত একমত হয়ে যাবে। কিন্তু তার তরুণরা মনে করে, যাদের সম্পর্কে যেটা বলা আছে বা আমাদের সঙ্গে কথাবার্তা হয়, যে তারা দলটা করবে, দলের পরে কনস্টিটিউয়েন্সিগুলি বিল্ড আপ করবে, লোকগুলি তৈরি করবে, এই কারণে তার সময় দরকার। আর ঠিক সংস্কারটা মাথায় আছে, নিশ্চয়ই তারা সংস্কার চান। এই মুহূর্তে ক্ষমতার রাজনীতিতে তারা প্রায়োরিটি দিচ্ছেন তাদের নিজস্ব সংগঠন তৈরি করে নির্বাচন করা। এই কারণেই অন্যরা মনে করে যে শুধু অন্য একটা গ্রুপকে সময় দেওয়ার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না। তা আপনি সেটার মধ্যে কোনো সমস্যা দেখছেন না? সেই জন্য ঘোষণা দিয়ে দিলাম, কতগুলো তারিখ দিয়ে দিলাম, যাতে এই সন্দেহ না থাকে। কারণ যত কিছু টানতে চান না কেন, আমি তো ঘোষণা দিয়ে দিয়েছি, হয় এখানে হবে না এখানে, দুটো তারিখ দিয়ে দিয়েছি। তো রাজনৈতিক দলগুলো তারপরেও বলছে যে আরো সুনির্দিষ্ট করে দিতে, অর্থাৎ শিডিউল কবে, এর ভেতর তারিখ চাচ্ছে, ও বাড়াতে চাচ্ছে না, এর ভেতরে তারিখ চাচ্ছে, কোন তারিখে করবেন। আমি বললাম সেটা ওই প্রসেসটা অগ্রসর হতে আমরা দেখবো। এটা তো আমরা কেন বাদ দিয়ে দিলাম, এই বেড়ে আমরা যাচ্ছি না, এইটা হলে এই পর্যন্ত, ওইটা হলে এই পর্যন্ত, এই ব্যাপার আছে। কাজে ওটা তো ওনারা বুঝতেছে না, তা বুঝেন, তবু কথাটা বারে বলছে ইন কেস আমরা এটা অতিক্রম করতে চাই, তাহলে চাপের মুখে রাখতে চান। সেটাই, এটা আমি ভালো, এটা আমাদের জন্য ভালো। যাদেরকে চাপের মুখে রাখতে চায় তারা আবার এটা ঠিকই বোঝে। বুঝবো তো বটে, কারণ আমরাও চাই যে চাপের মধ্যে থাকি, কারণ আমাদের ভেতরেও তো নানা মত থাকতে পারে। সেটা কাজে সেই জন্য একটা বাদ দিয়ে দেওয়া ভালো, এই পর্যন্তই। এর ভেতর থেকে আমাদের যা কিছু করতে হবে, এমন না যে কেউ বলে না 5 বছর লাগবে এটা সংস্কার করতে, বলে ফেলতে লাগছে না, যেটা বলতে না পারে। যে যা কিছু করতে হয় এই ঘটনা এর মধ্যে হতে হবে। এই সংস্কারের জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার, এই দীর্ঘমেয়াদী পদক্ষেপই করতে হবে, আরো 6 মাস বাড়াতে হবে, বললাম যে না, এর ভেতরে সবকিছু করতে হবে। কাজে এই যে একটা বাদ দেওয়াটা, এটা খুব দরকারি জিনিস আমাদের জন্য, এর মধ্যে আমরা যেন সবকিছু সম্পন্ন করতে পারি। আপনার মন্ত্রী পরিষদের তরুণ সদস্যদের কেউ কিছু এইসব ব্যাপারে পাবলিক স্টেটমেন্ট করার পর অনেক বিতর্ক তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হতে পারে, এরকম কিছু স্টেটমেন্ট এসছে। আপনি কি আপনার পরিষদ সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন? ক্রমাগত আলাপ হয়, এবং সেটার জন্য আমাদের একটা প্রক্রিয়াও আছে, যাতে করে সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা বরাবর নিজস্ব আলাপ করি, ব্যক্তিগতভাবে আলাপ। পরিষদ সদস্যদের পাবলিক স্টেটমেন্টের জন্য যে ভুল বোঝাবুঝি হয়, সেটা নিয়ে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়। ওই সাংবাদিকদের সামনে গিয়ে কি বলতে ফেলে, আমাদের তো অভ্যাস নাই, কাজে একটু গোলমাল হয়ে যায় এগুলো। পরে আবার বলে যে আমি ওইভাবে বলি নাই, আমার বলা এইভাবে ছিল, ইত্যাদি। তবে ঐক্যমতের কোনো অভাব নেই, আমরা যেগুলো বলছি সেগুলো সম্বন্ধে আমরা একমতেই আছি, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। আপনার সর্বশেষ বক্তৃতায় দুটো আপনার পোলাইট অ্যাডমিশন ছিল, আইন শৃঙ্খলার বিষয়ে এবং দ্রব্যমূল্যের ব্যাপারে সরকার যে পরিমাণ আশা করেছে সেই পরিমাণ সাফল্য আসে নাই, সেটাও বেশ কয়েকদিন হয়ে গেল। এগুলির জন্য বিশেষভাবে আপনারা নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন বা চিন্তা করছেন? সবসময় চেষ্টা করি, এটা তো আজকের সমস্যা না, এটা বরাবরেরই সমস্যা আমাদের। যতদিন এই সরকার আইন শৃঙ্খলা আর তো হলো বাজার মূল্যের জন্য যত রকমের বুদ্ধি আছে সবকিছু আমরা করেছি, আমাদের বুদ্ধিতে যত খুলিয়েছে। যেমন প্রতিদিনের খবর, কোন বাজারে কত টাকা উঠলো, কোন টাকা কমলো, বাজার ভিত্তিক, এমন না যে সারা বাংলাদেশের অমুক বাজারে কত, অমুক বাজার, তার মধ্যে রকম ফের হয়, কেন রকম ফের হচ্ছে, এটা একসঙ্গে এটাতে পড়ছে ওটাতে বাড়ছে কেন, এক বাজারে পড়ছে এক বাজারে উঠতেছে, তো সেটা দেখা কিভাবে হলে এটাকে নিরসন, সেটা তো অ্যানালিসিস হিসাবে খুব ভালো, কিন্তু অ্যানালিসিসের যে রেজাল্ট সেইটার জন্য আপনারা অ্যাকশন কি অ্যাকশনের জন্য হলো যে যেগুলো মাথায় বুদ্ধি আছে সেগুলো প্রয়োগ করা। যেমন ট্রাক দিয়ে দেওয়া, যে ট্রাকে মাল আসুক, ট্রাক হলো যে বিটিআরসি এর কাছে ট্রাক আছে, ট্রাক নিয়ে আসি, ট্রাক দিয়ে মাল আসতে থাকুক, কোথায় কোথায় বাজারে এগুলো উঠছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই যে চাঁদাবাজির বিষয় আছে, চাঁদাবাজিটা কমানো যায় কিনা, ইত্যাদি ইত্যাদি। যা কাগজে আপনারা দেখতেছেন একই জিনিস আমাদের কাছে। বাংলায় যেই ফুলকপির দাম 2 টাকা, ঢাকার বাজারে 40 টাকা। বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সবসময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাতে খরচটা বেড়ে যায়, এটা আপনার সরকারও জানে। কিন্তু আমরা এই যে নতুন করে এক দল চলে যাওয়ার পর আরেক দল চাঁদাবাজদের দেখতে পাচ্ছি, তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে।
তার মানে কি? গ্রেফতার হয়েছে কিনা আমি জানি না, এটা সমাধান হয়নি। কিন্তু গ্রেফতার হচ্ছে না। এই যে ডিটার করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এটা তো চলবার কোনো কারণ নাই। এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে। আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না? আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে হচ্ছে। আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোনো গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা হয়তো ধরতে পারছি না তাদেরকে এখন জুট মতো। এটা কি বিশ্বাসযোগ্য হবে? প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ কত পরিষ্কার না আর কি। পত্রপত্রিকার রিপোর্ট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয়? যত বলা যায় তত ভালো, একটু সতর্ক হবে সবাই। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার কোনো প্রশ্ন আছে? আমি বড় স্যারের সঙ্গে কথা বলবো। তিনি বলছেন যে সিন্ডিকেট গুলো আছে, সরকারের জানার কথা তারা কোথায় স্টক করে, সেগুলো রেড করলেই পারে। নাগরিক হিসেবে আমার স্ত্রীর এই প্রশ্নের আপনার কি উত্তর? উত্তর হলো যে সিন্ডিকেটে এই মাল আনা নেওয়া করে। আমরা চেষ্টা করছি যে বাইরে যারা আছে সিন্ডিকেটের বাইরে তাদেরকে কি কি সুবিধা দিলে তারা এই ব্যবসাতে আসবে। ব্যবসা যে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আমরা মাল আনবো, আমরা বিক্রি করবো। যখন সেটা যদি মাল গুদামে রেখে দেয়, বাজারে বিক্রি না করে, তখন গিয়ে করতে পারে। আপনার সরকার কি এগুলো খেয়াল করেছে? সবকিছু খেয়াল করার দায়িত্ব, যে তথ্য সংগ্রহ করা, দামের কথা বললাম, স্টকের কথা বললাম, কে কোথায় এলসি খুলতেছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে। কোন মাল খালাস হচ্ছে, কোন দিন কোথায় স্টক হচ্ছে, এগুলো সংগ্রহ করা এবং তদারকি করা যে মাল কি গুদামে রয়ে গেছে না ছেড়ে দিচ্ছে। এখানে আপনারা কোনো অসঙ্গতি দেখতে পাচ্ছেন না? আমরা এগুলো করছি বলেই তারা তাড়াতাড়ি এগুলো ছাড়ার চেষ্টা করে, যে এই গুদাম থেকে আরেক গুদামে নিয়ে যায়, হয়তো বাজারে দিচ্ছে না। চালাকির কাজ। এই চালাকিটার জন্য তো কোটি কোটি গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানেটা হচ্ছে যে এই ব্যবধান থাকবার কোনো কারণ থাকতে পারে না, এবং সেইটা প্রধানত সরকারের দেখবার বিষয়। মানুষের অভিযোগ হচ্ছে সরকার এটাই ফ্যাক্টরি দেখছে না। আপনি সেটা ফিল করেন? আমি ফিল করি। তো কোনো এই সরকারের বিরুদ্ধে কিছু প্রয়োজনে, রাষ্ট্র তো কিছু প্রয়োজনে, মানুষের প্রয়োজনে কঠোর হয়। আপনাদের বিরুদ্ধে সুশীলতার অভিযোগ আছে, কঠোর হচ্ছেন না। আমরা আমাদের সাধ্য মতো কঠোর হয়ে, হয়তো যে কঠোর মানুষের মনে আছে দূর হতে পারছে না, কিন্তু আমরা যেদিন যত কঠোর হইনি অত সে পরিমাণ কঠোর এখন হতে চাচ্ছি। আচ্ছা, আরেকটা আমরা একটু অন্যদিকে যাই। এটা আমরা সবাই জানি এখানে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেইটাকে আমাদের পাশের দেশ ভারত এক ধরনের সন্ত্রাসবাদী তৎপরতা হিসেবে চিহ্নিত করছে এবং নানান কথা বলছে। এটা আমরা ঠিক জাতীয়তাবাদী চৈতন্য থেকে নয়, দেশকে ভালোবাসি বলে নয়, তথ্য বিকৃতি হিসেবে আমরা নানান জায়গা থেকে এগুলো মিডিয়া এটা সাধ্যমতো বলছে। কিন্তু সেটা একটা হচ্ছে মিডিয়ার লড়াই, আর হচ্ছে যে বস্তুত ফাংশনাল ডিপ্লোম্যাসিতে আপনার এই কদিনের অভিজ্ঞতা অনুযায়ী ভারতের সম্পর্কে একটা সুষ্ঠু ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার ক্ষেত্রে কি আমরা এগোতে পেরেছি? আমরা বরাবরই তো চেষ্টা করছি ভারতের বিভিন্ন পর্যায়ে সম্পর্ক তোলা এবং তাদের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা। প্রথমবার যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ করলো, উনি ফোন করেছিলেন, ফোনে যেদিন আলাপ করলো উনি অভিযোগ করলেন যে এখানে হিন্দুদের পুরো অত্যাচার হচ্ছে ইত্যাদি। আমি বললাম যে এটা অতিরঞ্জিত কতগুলো সংবাদ আপনার কাছে যাচ্ছে, কাজে এটা আপনি বিশ্বাস করেন না। যদি আপনি প্রকৃত তথ্য জানতে চান, আপনি আপনাদের সাংবাদিকদের পাঠান, এখানে আসুক, তারা দেখুক, দেখে রিপোর্ট করুক। কাজেই আমাদের তথ্যগুলো যদি আস্থায় আনতে না চান তাহলে এটি প্রকৃত পরিস্থিতি। পরবর্তীতে অনেকে এসেছিলেন, ভারতীয় সাংবাদিক এখানে এসছেন, সেগুলো তারা রিপোর্ট করেছে। আমরা চেষ্টা করছি যাতে করে অতিরঞ্জন থেকে বাঁচা যায়। কিন্তু কিছু সংবাদ আছে এগুলো কোনো অতিরঞ্জনের বিষয় না, এটা একবারে গাঁজাখুরি কতগুলো কথা দিয়ে যাচ্ছে, ওটা তারা সামনে দেখাই দিলেও হবে না। তো সেরকম তারা চলছে, নানা রকম আজগুবি সংবাদ দিচ্ছে। তো পরবর্তীতে যখন তাদের সঙ্গে আলাপ হয় তখন এবার তাদের পররাষ্ট্র সচিব যখন আসলেন তখন বললাম যে এরকম কেন হচ্ছে, তো বললো যে ওটা আমাদের সরকারের বিষয়, সরকারের মধ্যে জড়িত না।
এগুলো মিডিয়ার বিষয়গুলো আমাদের আওতার বাইরে। কিন্তু সরকার এটার থেকে দূরে সরল, সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। একদিন সরকার এটার মধ্যে জড়িত ছিল বলে অনেকটা প্রকাশ করছিল, এখন সরকার বলছে এটা আমাদের না, কাজেই এটা হয়ে গেল। আমরাও চেষ্টা করছি এখন আমাদের তথ্যগুলো তাদের কাছে দেওয়ার জন্য। ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্টরা যখন আসে, সাংবাদিকরা আসে, তারা করে। এখন মনে হয় ইন্টারন্যাশনাল কাভারেজ ইত্যাদির কারণে অত বেশি জুত করতে পারছে না, দিচ্ছে এখনো খবর দিচ্ছে, উল্টাপাল্টা খবর দিচ্ছে, কিন্তু জুত করতে পারছে না, যেহেতু আন্তর্জাতিক যারা সাংবাদিক আছেন তারা এগুলো রিপোর্ট করছেন। আগে বলছিল যে এটা ইসলামিস্ট একটা অভ্যুত্থান হয়েছে, এটা তালেবানদের হাতে চলে গেছে ইত্যাদি। এখন পত্রপত্রিকা যখন ইন্টারন্যাশনাল কাগজপত্র যখন আসছে, তো ওখানেও তারা সুবিধা করতে পারছে না ওরকম বলে। কিছু কাগজে দেখালো এখানে তাদের ক্যাবিনেটের মধ্যে কারা কারা আছে, তাদের যে পরিচিতি দিল, কেউ বিশ্বাস করবে না যে এটা ইসলামিস্টের গোষ্ঠীর একটা অন্যরকম। কাজে ওখানে ফেলেও দিতে পারছে না। কাজে যতই তারা করুক না কেন, এই ধরনের যে প্রপাগান্ডা যেগুলো ছিল, প্রচারণা যেটা ছিল, সেটা আগের থেকে অনেক কমেছে। তাতে সব রকমের প্রচারণা বন্ধ হয়ে গেছে এটা বলবো না, একটা প্রচারণা আছে। এটা রাষ্ট্রের দিক থেকে কোনো হস্টিলিটিস টের পান আপনি? না, আমাদের রাষ্ট্রীয় দিক থেকে কোনো হস্টিলিটি নাই। আমাদের তো এই যে বললাম, তারা পরিষ্কারভাবে বললো যে এটার সঙ্গে আমাদের কিছু না, আমাদের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। আমরা আমাদের বক্তব্যের মধ্যে এগুলো নাই। এবং আমরা বলছি যে আমাদের সম্পর্ক খুব গভীর সম্পর্ক হতে হবে এবং ঘনিষ্ঠ সম্পর্ক হতে হবে, এবং এটা আমরা এখন মেঘ জমেছে, মেঘটা কাটিয়ে উঠতে হবে। এটা বলছে মেঘটা কাটানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, ওর পক্ষে সেটা আমরা চেষ্টা করি। মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার জন্য আপনার সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবার একটা উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়ালি চিঠি দিয়েছেন আপনারা। আপনার ধারণা একটা রিজনেবল টাইম বলে কতদিনের মধ্যে উত্তর আশা করেন? আমার কোনো ধারণা নেই এগুলো কতদিন সময় লাগতে পারে। আপনার ফরেন মিনিস্ট্রি নিশ্চয়ই আপনাকে না, এখনো জিজ্ঞেস করেনি কতদিন লাগবে। আমরা প্রক্রিয়া শুরু করেছি, এখন দেখবো তারা কি জবাব দেয়, তার জবাব দিচ্ছে কিনা, এটা ফলো আপ করবো। ডেফিনেটলি একটা গতি নেবে এটা। কতদিন অনুমান করে আপনারা আবার চিঠি দিবেন? এটা একটা সময়, একটা মাসখানিক বলেন, আমরা ফলো আপ করবো, দেখেন কি হয়। আমরা একটু পশ্চিমে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক, এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন 7 জন মন্ত্রী আছে বলে শোনা যায়। আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে। তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন? হতে পারে, কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে, তার একটা প্রভাব তো হতেই পারে এটা, এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমুনাও আমরা দেখেছি। কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায়, এবং ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সে ভারতের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো কথা নেই। সে হয়তো আমাদের দিকে বেশি মনোযোগ দিতে পারে। আমরা দেখছি সেগুলো কীভাবে আমরা বার করতে পারি, যে কারা কারা আমাদের দিকে সহানুভূতিশীল হবে, কীভাবে আমরা তাদের সহানুভূতিটা পেতে পারি। নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা কীভাবে গড়ে তোলা যায়। পুরনো সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, ভালো সম্পর্ক ছিল। নতুন সরকারের সঙ্গে সেটা আমরা একই রকম ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করব। ইতিমধ্যে কি কাজকর্ম এই ব্যাপারে শুরু হয়েছে? এটা নিয়ম আমাদের করতে হয়, যখন নতুন সরকার আসে তার সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করা, যেগুলো ডিপ্লোম্যাটিক পর্যায়ে হয়, গিয়ে আলাপ করে। ডিপ্লোম্যাটিক চ্যানেলের বাইরে হয়, বন্ধুত্ব পূর্ণ সম্পর্কের খাতিরের জন্য হয়। ওখানে যারা হোয়াইট হাউসে আছেন তাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে তাদের সঙ্গে যোগাযোগ হয়, কিভাবে করতে হবে, নানাভাবে হয়। এটা বিভিন্ন চ্যানেলে যোগাযোগগুলো করতে হয়। আপনি ইতিমধ্যে সার্কের একটা ইফেক্টিভ রিভাইভালের কথা প্রস্তাব করেছেন বাংলাদেশের তরফ থেকে, তাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে বলে মনে হয়? বিষয়টা উঠে আসে সারা মধ্যে, অন্য দেশের যারা আছে তারাও চায় সার্কের অন্যান্য দেশগুলোর মধ্যে, কিন্তু ভারত এটাতে খুব সাড়া দিচ্ছে না। কাজে তারাও ব্যাখ্যা করে যে আমাদের সমস্যা হলো পাকিস্তানকে নিয়ে আমাদের সমস্যা। তো আমি যেটা ব্যাখ্যা করি যে একটা দেশের সঙ্গে সমস্যা হলেই পুরো জিনিসটা ব্যাকল হয়ে যাবে, এটা তো ঠিক হবে না। আমরা চেষ্টা করি ওইটাও সমাধান হোক, অথবা ওই সমস্যাকে পৃথকভাবে রেখে বাকি আমরা সম্পর্ককে গড়ে তুলি। এখন ওইটার কোনো রেসপন্স পাই দেখা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার দেশের মানুষ জানতে চায়, বাংলাদেশ থেকে প্রচুর টাকা আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে, আপনি তার জন্য একটা কমিশনের মতো করেছেন। এই টাকা পয়সা ফিরে পাওয়ার ক্ষেত্রে কোনো
মানে অগ্রগতির ইঙ্গিত কি পাচ্ছেন আপনারা? সবাই আশ্বাসিত পাবো, সাক্ষী প্রমাণ পেয়ে গেলে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা করতে পারবো। এটা এরকম আইন আছে, আইনের মাধ্যমে এটা করবো। সব টাকা হয়তো ফেরত আসবে না, কিছু টাকা ফেরত আসবে যদি আমরা সাক্ষী প্রমাণগুলো পাই। সেই প্রচেষ্টাগুলো হচ্ছে। সাক্ষী প্রমাণের ব্যাপারে কাজকর্ম ডেডিকেটেড একটা কাজ হতে হবে, আলাদা ইউনিট আছে তাদের কাজগুলো এগুলো উদ্ধার করার। একটু প্রথম শুরু থেকে এটা হয়েছে, যেহেতু আমরা জানি যেরকম টাকা গেছে, ব্যাংকিং চ্যানেলে গেছে, সুবিধা হলে তো ব্যাংকিং চ্যানেলে গেছে, ব্যাংকিং চ্যানেলে ধরাটা সহজ হবে হয়তো। এগুলো সুটকেস বোর্ডে যেগুলো নিয়ে গেছে সেগুলো মুশকিল আছে সেগুলো ধরা, কিন্তু এগুলো তো চ্যানেলের ব্যাপার। কাজে ওরা অবশ্য যেগুলো যারা এক্সপার্টস আছে যারা এই কাজে করে তারাও বলতে যে হ্যাঁ এটা সম্ভব, কিন্তু সম্ভব বলে কতদিন আমরা বসে থাকবো, এটাই হলো বিষয়। এটা আইনগত বিষয় আছে, কি সাক্ষী প্রমাণ তারা কি চায়, কিভাবে এটা আইডেন্টিফাই হবে, কার কাছে গেল, আইন ভঙ্গ করে গেল। কিছু কিছু আশা মাঝে মাঝে পাই যে এটা হবে, এখনো চূড়ান্ত কিছু পাইনি। মানে আমাদের আশা করবার কারণ আছে, আশা করার কারণ অবশ্যই কারণ আছে। কিরকম সময় লাগতে পারে বলে আপনার ধারণা? এটা তো তাদের কথা তো কিছু বুঝতে পারি না। এটা যে একটা স্ট্যান্ড লাইন আছে, এর মধ্যে গিয়ে এটা শেষ হবে, এটা এখনো বুঝি নাই যে এটা কতদিন লাগতে পারে। আমি একটা আন্দাজে বলে নিতে পারি আপনাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বলা ঠিক হবে। তো সামনের নির্বাচনের পরে যে এরকম দায়িত্ব শেষ করবার পরে আপনি পরবর্তীকালে কি করার প্ল্যান আপনার? আমি তো বরাবরই বলছি যে আমি যে এদের সাময়িক বিষয় ছিল, আমি আমার এই দায়িত্ব পালন করে আমি আমার পুরনো আনন্দের জগতে ফিরে যাব। এই অভিজ্ঞতার উপর কোনো বই লেখার পরিকল্পনা আছে আপনার? না, এরকম চিন্তা করি নাই। আপনি বইয়ের কথা মনে করে আমি দিন কাটানো নিয়ে ব্যস্ত আছি। আপনাকে অনেক ধন্যবাদ সময় দিবেন। অসংখ্য ধন্যবাদ।